বাংলাদেশের রাজনীতিতে আজ থেকে ঠিক 1 বছর আগে এই সপ্তাহটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। ঠিক 1 বছর পর এসেও এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার প্রধান কারণ হচ্ছে 1 বছর পূর্তি হলো 5 আগস্ট হাসিনা সরকারের পতনের, এবং একই সঙ্গে নির্বাচনের তারিখও ঘোষণা হলো। তো দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, এবং আমাদের যে আগামীর রাজনীতি সেটি এটা থেকেই নির্ধারণ হবে যে কি হতে যাচ্ছে, নির্বাচন তা আদৌ হবে কিনা, বা এই ঘোষণাপত্র বা নির্বাচন নিয়ে কারা লাভবান, কারা চিন্তিত, কারা হতাশ, এসব নিয়ে আজ জার্নাল ডায়ালগে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের রিপোর্টার রাজীবুল ইসলাম। রাজীব, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তো আপনি তো 5 আগস্ট মালেক মিয়া বিনতে ছিলেন, এবং আমরা যেটা দেখেছি যে সারা দেশ থেকেই ট্রেনে করে, বাসে করে লোক এসেছে। আদৌ কি অতটা লোক এসেছে, বা মানুষের উচ্ছ্বাস কেমন দেখেছেন আপনি? আসলে ট্রেনে করে, বাসে করে লোক এসেছে এটা আসলে আমি অবগত নই। কারণ এই কারণে, যদি ট্রেনে করে, বাসে করে যদি মানুষ আসতো তাহলে মানুষের সমাগম তো অনেক বেশি থাকার কথা ছিল, বা সেটা হয়েছে সন্ধ্যার দিকে বা রাতে, যেখানে যখন ড্রোন শো হয়েছিল তখন কনসার্ট না, ড্রোন শোটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। সেটা দেখার জন্য ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে কিনা আমার জানা নেই, কিন্তু ঢাকার ভেতরে যারা বাস করে তারা অফিস শেষ করে, বা ওদের অবশ্যই সরকারি চাকরি ছিল, তারপর অনেকের অফিস খোলা ছিল, তারা অফিস শেষ করে সন্ধ্যায় বা রাতে যারা ব্যবসা করে তারা রাতে ড্রোন শো দেখার জন্য এসেছিল। আর আপনি যেটা বললেন যে ওখানে কেমন মানুষের উৎসাহ ছিল, প্রোগ্রামটা শুরু হয় সকাল থেকে। তো সকাল থেকে ওই দিন সারাদিনে কিন্তু টুকটুক করে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে কিন্তু মানুষজনের উপস্থিতি তেমন একটা ছিল না। যখন সময়টা আস্তে আস্তে গড়িয়ে যায়, দুপুর হয়, বিকেল হয়, তখন লোকজনের সমাগমটা আর একটু বাড়তে থাকে। কিন্তু আপনি বলতে চাচ্ছেন কিন্তু জনসমুদ্রের যে পরিণত হয়েছে আমরা সেটা আসলে বলতে পারি না, অতটা লোক আসলে হয়নি। এটা কি বৃষ্টির কারণে হতে পারে, মানে নাকি মানুষের মধ্যে সেই উচ্ছ্বাসটা নেই? বৃষ্টির কারণে না, এটা কারণ একটা বছর পার হয়ে গেছে। এই একটা বছরে বাংলাদেশ বদলেছে, অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু খারাপ হয়েছে। তো মানুষ বুঝতে পেরেছে যে আমরা যে লড়াইটা করেছি, আমরা যে যুদ্ধটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, আমাদের উদ্দেশ্যটা কতটা পূরণ হয়েছে। মানে আমি ঠিক এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম। মানুষ যখন ফিরে যাচ্ছিল, আপনি তো দীর্ঘ সময় ছিলেন, রাত পর্যন্ত ছিলেন, যখন ফিরে যাচ্ছিল তখন কি মানুষের মধ্যে মনে হয়েছে যে তারা যা চেয়েছে 1 বছরে সেটা, মানে আমি অনেকের সাথেই কথা বলেছি, এখানে আমি 2 রকম উত্তর পেয়েছি। একটা হচ্ছে হাসিনা সরকার দীর্ঘ 15 বছরের বেশি সময় ছিল। মানুষজন বলেছে যে আমরা ওই সময়টাতে আমরা আমাদের স্বাধীন কথা বলার যে স্বাধীনতা সেটা আমরা পাইনি, কথা বলতে পারতাম না, আমরা লিখতে পারতাম না, আমরা কাজের সুযোগ পেতাম না, আমরা ঘর থেকে বের হতে পারতাম না। আবার এটা নিয়ে অনেক মানুষ এখন যেরকম স্বাধীনভাবে আছে, অনেক মানুষ ওই আগের হাসিনা আমলের যেই ভয়টা ছিল সেই ভয়টা এখন নেই। তো এখন সে স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাধীনভাবে লিখতে পারছে। এটার জন্য কিছু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে, বা একটা ভাগ উচ্ছ্বাস প্রকাশ করে। আবার আরেকটা ভাগ আছে যারা হতাশ এই কারণে যে তাদের লড়াইটা, মানে হাসিনা সরকার পতনের যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্য এই সরকার সম্পূর্ণভাবে মানে কার্যকর করতে পারেনি। এই কার্যকর করতে না পারার কারণেই ওই মানুষগুলো হতাশ। যেরকম এখনো কিন্তু দেশে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মানে অর্থাৎ আপনি সন্ত্রাস থামানোর ক্ষেত্রে এই সরকার খুব একটা অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, এগুলো তো হাসিনার আমলেও ছিল। কিন্তু মানুষজনের বিশ্বাস ছিল যে ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠিত হয়েছে, সুশাসন আমরা পাবো, সেটা আমরা সেই সরকারের আমলে আমরা এগুলো থাকবে না, আমরা একটা সুন্দর বাংলাদেশে বাস করব। কিন্তু সেই সুন্দর বাংলাদেশে বাস করতে না পারার কারণেই এই মানুষগুলো হতাশা প্রকাশ করেছে যে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মার খেয়েছে, জীবনের ভয় বাদ দিয়ে যে আমি মরে যাব সেই ভয় বাদ দিয়ে তারা রাজপথে লড়াই করেছে, যে
যেন সুন্দর একটা বৈষম্যহীন বাংলাদেশ তা দেখতে পায়। আরেকটা বিষয়, তো ওখানে দেখলাম এনসিপির যিনি প্রধান এখন নাহিদ ইসলাম ছিলেন, আপনি তাকে কতটা সজীব মনে হয়েছে? আমরা যেটা ছবিতে দেখেছি খুব একটা সজীব মনে হয়নি, আপনি তো সামনাসামনি ছিলেন, আপনার কাছে কি মনে হয়েছে? বৈষম্য বিরোধী যে আন্দোলন বা সরকার বিরোধী, সরকার পতনের যে আন্দোলন, সেটার অন্যতম একজন নেতা হচ্ছেন নাহিদ, যিনি একসময় উপদেষ্টাতেও ছিলেন, মানে ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তখন কিন্তু সেই ডক্টর ইউনূসের খুব কাছেই থাকতো বা পাশেই তাকে দাঁড়াতে দেখতাম। বা হচ্ছে যে এই 5 তারিখের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার আগে যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনি খেয়াল করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে কিন্তু নাহিদের জায়গাটা হতো বা আশপাশেই থাকতো এবং একটু হাস্যোজ্জ্বলে মনে হতো। কিন্তু 5 আগস্টের প্রোগ্রামে নাহিদকে আমি দেখেছি যে একটু মন মরা, একটু মন খারাপ, একটু নিচের দিকে তাকানো, একটু হতাশাগ্রস্ত। এটা কি কোনো ইঙ্গিত দেয় বলে আপনার মনে হয়েছে? এটা হচ্ছে জুলাই যে সনদটা, আমার মনে হয় জুলাই মানে ঘোষণাপত্রটা, জুলাই যে ঘোষণাপত্র, সেটা মনে হয় হয়তো বা এনসিপির মন মতো হয়নি, বা এনসিপি যেরকমটা চেয়েছিল ওরকমটা হয়নি। কারণ জুলাই সনদপত্র কেমন হবে প্রতিটা দলে কিন্তু আগে থেকেই টের পায় বা একটা আন্দাজ করতে পারে। অন্যান্য দলগুলো সমর্থন দিলেও এনসিপি কিন্তু পূর্ণাঙ্গ সমর্থন দিতে পারেনি এই জুলাই সনদকে। এটার জন্যই হয়তো বা নাহিদ ইসলামের মন খারাপ ছিল। ওই দিন আরো একটা ঘটনা খুব আলোচিত হয়েছিল যে মানে এনসিপির 5 জন সিনিয়র নেতা কক্সবাজার চলে গেছে। তো এত বড় একটা প্রোগ্রাম, বা যারা 1 বছর আগে ঠিক অগ্রনায়ক ছিল, বা যাদেরকে আমরা বলতাম যে মানে বীর সেনানীও বলা যায়, যে যারা হাসিনার পতন ঘটিয়েছে, তারা হঠাৎ ওই দিন ঘুরতে কক্সবাজার চলে গেল। বিষয়টা আসলে নিয়ে মানুষের মধ্যে কেমন? এটা হচ্ছে টক অফ দ্য টাউন বলা চলে। 5 তারিখে এই ঘটনা ঘটার পর ওই হোটেলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তারপর ওখানে কেন গেছে, ওখানে একটা গণমাধ্যম অনেক নিউজ দেখেছে বিভিন্ন রকমের, যে ওখানে পিটার হাসের সাথে বৈঠক ছিল। আবার অনেকে বলছেন না, পিটার হাস তো দেশেই নাই। বাট ওই দিন ওখানে তাদের যাওয়াটা নিয়ে অনেক গণমাধ্যম বলেছে যে তাদের ব্যক্তিগত একটা জীবন আছে, তারা ওখানে যেতেই পারে। কিন্তু লাস্ট যে আপডেটটা, এনসিপি তাদেরকে কারণ দর্শন নোটিশ দিয়েছে এবং শোকজ করেছে যে এরকম একটা রাষ্ট্রের এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে তারা এই ওখানে কেন গিয়েছে, এইটার জবাবদিহিতার জন্য তাদেরকে নোটিশ করা হয়েছে। এবং তারা মনে হয় যে এখন মতো নোটিশ দেয় নাই, নোটিশ দিলে আমরা হয়তো জানতে পারবো। কিন্তু প্রশ্ন থেকে যায় যে এমন একটা দিন, ওরা তো নায়ক ছিল, এমন একটা দিন কক্সবাজারে তো আপনি 2 দিন পরও যেতে পারতেন, বাট ওই দিনটাতে তো আপনাদের এখানে থাকার সবচেয়ে বেশি ছিল, মানে দায়িত্ব ছিল। এটার আসলে কোনো গ্রহণযোগ্য উত্তর ওরা কোনো মিডিয়া তো আসলে দিতে পারে না। দিতে পারবে না, কারণ দর্শনের নোটিশটা দিতে না পারারই কথা। কারণ নিজেদের আয়োজনে যখন মানে হোস্ট যখন থাকে না, তখন বিষয়টা আসলে প্রশ্নের সৃষ্টি করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই দিন আরো একটা আলোচিত বিষয়, যেটা হয়তো ডক্টর ইউনূস জুলাই সনদের ওখানে ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি টিভির মাধ্যমে ঘোষণা করেছেন যে নির্বাচনের মানে কি আমরা যেটা বলি যে নির্বাচনের দৌড়, নির্বাচন শুরু হয়ে গেল, হাওয়া, মানে মনে করেন নির্বাচনের একটা সম্ভাব্য সময় কিন্তু উনি বলেছেন। তো এটা নিয়ে তো আপনি প্রতিক্রিয়াগুলো কভার করেছেন, এক এক দলের প্রতিক্রিয়া এক এক রকম। জামাত একটু হতাশ মনে হলো আমার কাছে, বা এটার কেন মনে হয় আপনার কাছে? বা এনসিপিও একটু হতাশ কেন মনে হয়? জামায়াতের হতাশ কি, তারা নির্বাচনের তারিখ নিয়ে হতাশা প্রকাশ করেনি, কিন্তু তারা চেয়েছে জুলাই সনদের ভিত্তিতে যেন নির্বাচনটা হয়। এবং এর পাশাপাশি এনসিপি জানিয়েছে যে নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু নির্বাচন দেওয়ার আগে অনেকগুলো কাজ আছে, সেগুলো না করে যেন নির্বাচনটা না দেয়। জামাতের আরেকটা কথা ছিল যে ওরা মানে সরকার কোনো দলের সাথে আলোচনা করে না, এই ধরনের একটা অভিযোগ ছিল জামাতের। এটা কি আপনি নোটিস করতে পেরেছেন? আর সরকার কোনো দলের সাথে আসলে যখন একটা সরকারি একটা সিদ্ধান্ত নেয়, তখন অন্যান্য দলের যে প্রতিনিধিরা আছে, আমরা দেখেছি যে এর আগে সরকারের সাথে অন্যান্য দলের যেই প্রতিনিধিরা, এরা কিন্তু ডক্টর ইউনূস কিন্তু তাদেরকে মাঝে মাঝে ডাকতো যে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আপনাদের মতামত চাই। হয়তোবা জামায়াতের যে সিদ্ধান্তটা, ওটা হয়তোবা সরকার পুরোপুরি ভাবে নিতে পারেনি, এই কারণে হয়তোবা জামাত এই মন্তব্যটা বা এই অভিযোগটা করেছে। কিন্তু আমি দেখলাম যে একটা প্রধান দল বর্তমানে বিএনপি বেশ খুশি। সাধারণ মানুষ আসলে কতটা খুশি? আপনি তো কথা বলেছেন মাঠে,
ওদের ওদের কাছে কি মনে হয়? বিএনপি খুশি হওয়ার কারণ কি, বিএনপি চেয়েছিল একটা নির্বাচন, তাদের মেইন টার্গেট হচ্ছে নির্বাচন। তারা যে কোনো মূল্যে হোক নির্বাচন চায়। এই জুলাই সনদের আগেও, জুলাই ঘোষণাপত্র আগেও বিএনপি তাদের একাধিক প্রোগ্রামে বলেছিল যে আমাদের শেষ চাওয়া নির্বাচন, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের নির্বাচনটা চাই, নির্বাচন না হলে বাংলাদেশ আরো খারাপ দিকে যাবে। তো বিএনপি খুশি হচ্ছে যে নির্বাচনের একটা তারিখ না, একটা সময় নির্ধারণ হয়েছে, এই সময়টাতে নির্বাচন হবে। বিএনপি একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছে যে না। এই আস্থার কারণটা কি, যে তারা কি মনে করছে তারা চাচ্ছে যে নির্বাচন ছাড়া কোনো কিছু সম্ভব না, মানে নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন, দেশের সংস্কার, দেশের ভালো কিছু বা দেশের বিচার, নির্বাচন ছাড়া কোনো কিছু সম্ভব না, বিএনপিটা মনে করে। তো সেই জায়গা থেকেই আবার নির্বাচন না দিলে আবার তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছে না, কারণ নির্বাচনে কখন নির্বাচনের তারিখটা ঘোষণা হবে সেটার জন্য কিন্তু তারেক রহমান অপেক্ষা করেছে। আপনি আরেকটা বিষয় জানেন কিনা জানি না, মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব, তিনি গুলশান কার্যালয়ে গতকালকে তারেক রহমান সে কিন্তু বলেছে যে এই কোথায় আছো, মিষ্টি আনো, তারেক রহমান দেশে আসতেছে। তার কারণটা হচ্ছে যে তারেক রহমান ওই নির্বাচনের তারিখ শোনার পর হয়তো বা সে বিএনপিকে জানিয়েছে যে তাহলে এবার দেশে আসা যায়, কারণ নির্বাচন তারেক রহমান হয়তো একটা ইঙ্গিত দিয়েছে দেশে আসার। আচ্ছা, সব মিলিয়ে আমরা বলতে পারি যে দেশ এখন নির্বাচনমুখী হয়েছে বা রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়েছে। কিন্তু আপনার গত এক সপ্তাহের বিভিন্ন প্রোগ্রাম কভার করা বা রাজনৈতিক দলগুলোর নেতার সাথে কথা বলা, আপনার কি মনে হচ্ছে নির্বাচন আদৌ হবে, সবাই এক হতে পারবে? এই যে মতানৈক্য দেখা যাচ্ছে, এটা ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ বিএনপি ছাড়া বাকি যে দলগুলো আছে ওরা চায় নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং শেখ হাসিনার যে দলগুলো আছে, যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ বা যুবলীগ, যুবলীগ শেখ হাসিনার আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো, তাদের বিচার না করা অবধি নির্বাচন হবে না। এটা এনসিপি বা জামায়াত এটা চায় না, কারণ বিএনপি পরে কিন্তু এই দুটো দলই কিন্তু আসবে আপনার বড় দলগুলো হিসাবে। শুধু বিএনপি ছাড়া বাকি যে দুইটা দল আছে এনসিপি আর জামায়াত, এরা চায় বিচার কার্যক্রম বাংলাদেশের যতগুলো, কিন্তু এরা যদি এক হতে না পারে তাহলে, এরা এক হতে না পারলে তখন নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন একটা আন্দোলন শুরু হবে। বিএনপি আন্দোলন করবে নির্বাচন দাও তারিখ অনুযায়ী, এনসিপি জামায়াত আন্দোলন করবে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। এতে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু একটা চাপে পড়তে পারে যে সব দলকে একমত না করার কারণে, মানে একমত করতে না পারার কারণে একটা চাপে পড়তে পারে। এখন সেটা এখনই বলা যাচ্ছে না, এখন এটা সামনে আরো সময় আছে আমাদের হাতে, সেই সময়টা আসলে বোঝা যাবে যে দলগুলো তাদের মতগুলো এক কিনা নাকি ভিন্ন ভিন্ন মতে তারা এগোচ্ছে। দর্শক, জার্নাল ডায়ালগে আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজনীতি নিয়ে, এবং এই সপ্তাহটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল রাজনীতিতে সেটা নিয়ে। নির্বাচনে হাওয়া শুরু হয়ে গেছে, নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দলগুলোর নানা প্রতিক্রিয়া এবং নির্বাচনে কে কতটা এগিয়ে যাচ্ছে, কতটা পিছিয়ে যাচ্ছে, সব নিয়ে আমরা আগামীতে আরও আলোচনা করব। সঙ্গে থাকুন।